আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুর থেকে বলছি। আমি বিক্রমপুর ব্লগার মৌ। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাথে অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন যাতে আমার ভিডিওটি সবার কাছে খুব দ্রুত পৌঁছাতে পারে আরও। তো সবাইকে শুভ সকাল জানাই। এখন তো সকালবেলা। তো প্রতিদিনের মতো যেহেতু আমি সকালবেলা উঠে বাইরের ভিডিওটা একটু শেয়ার করি, বাইরের পরিবেশটা, তো ওইটাই সবার মাঝে শেয়ার করছি। আর আমার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো সকালে তো উঠা হয়ে গেছে। উঠে তো সকালে কিছু মাছ আনা হয়েছিল, তো ওইগুলি একদম কেটে টেটে তারপরে ধুয়ে নিলাম। এগুলিও দেশীয় মাছ, মানে বাটা মাছ বলে আমাদের গ্রামে অঞ্চলে। আর এদিক দিয়ে সকালের নাস্তাটা তৈরি করে নিব। সচরাচর মাছটা দেখা যায় এত সকালে আনা হয় না, কিন্তু আজকে একটু সকালবেলায় মাছটা আনা হয়েছে। আর এদিকে আজকে বউয়া রান্না করছি, মানে চালের বউয়া, খুদের না। তো এই জন্য একদম প্রেশার কুকারে দিয়ে দিলাম, যেহেতু কারেন্ট নেই, তা না হলে দেখা যায় রাইস কুকারে দিতাম। তো এই তো ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি। বেশি একটা তেল আমি দিই না, যেহেতু সিম্পল ওয়েতে রান্না করি। তো যাই হোক, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো সকালের নাস্তা আজকে এটাই তৈরি করব। আর সকাল সকাল উঠে মাছগুলো ধুয়ে, মাছ কাজকর্ম করেছি, অনেকক্ষণ সময় কাটাকাটি করেছি, তো অনেকটা সময় চলে গেছে। তো ভাবলাম আর এদিক থেকে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, ভর্তা তৈরি করব। আর ডিম ভাজি করেছি। আর বোয়াটা তো আমার হয়ে গেছে, আমি রাইস কুকারের মধ্যে ঢেকে রেখেছি। আর ডিম ভাজি করলাম, আলু ভর্তা, কালো জিরা ভর্তা। এটাই সকালের নাস্তা। এটা আমার শুক্রবারের ভিডিও ছিল। তো এটা গত শুক্রবারের ভিডিও, আপনাদের মাঝে আমি যেটা শেয়ার করছি। আর এদিক থেকে নাস্তাটা অলরেডি তৈরি হয়ে গেল। আর এখন আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, যেহেতু বাচ্চাদের আজকে স্কুল নেই। বাচ্চারা দেখা যায় খেতেও চাইছে না, যে অন্য কিছু নাকি খাবে জানি না। তো বাচ্চাদের বলতেছি খাওয়ার জন্য, কিন্তু বাচ্চারা একদমই খেতে যাচ্ছে না। তো আমার হাজব্যান্ড এখন খেয়ে নেবে। আর এদিক থেকে আমি বাচ্চাদের ফ্রুটস কেটে দিলাম, কারণ বাচ্চারা কেউই বলতেছে যে বউয়া খাবে না। তারপর দেখি যদি খাওয়াতে পারি। আর এই তো দেখতে পাচ্ছেন দুই ভাই বোন কি পরিমাণ ঝগড়া করে। তো মাঝে মাঝে কিন্তু খুব ভালোই লাগে। আমাদের ছোটবেলার কথাটাও মনে পড়েছে, যখন আমরাও দেখা যায় ভাই বোনেরা মিলে, মানে সমবয়সী যাদের ভাই বোন থাকে সবাই, কিন্তু আমরাও ছোটবেলায় এরকম ঝগড়া বা মারামারি করতাম। তো আমার বাচ্চা দুইটা যেহেতু সেম এজ, মানে তত একটা বড় ছোট না, কাছাকাছি। তো সারাক্ষণ দেখা যায় ঝগড়া টগড়া করতেই থাকে। আবার ভালো সম্পর্ক ওদের মধ্যে থাকে, কিন্তু আবার মাঝে মধ্যে ঝগড়া লাগে। তো ভালোই লাগে দেখতে। আবার কখনো কখনো দেখা যায় ভালো লাগে না, তখন দেখা যায় ওদের সাথে রাগারাগি করি। তারপরে দেখা যায় আবার যা তাই, কারণ বাচ্চাদের জন্য আসলে যেহেতু ছোটবেলায় বাচ্চারা এরকমই করে থাকে, যখন ভালো লাগে তখন ভালো, যখন খারাপ লাগে তখন দেখা যায় আবার মারামারি করে। তো এদিক থেকে আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি, আর বাচ্চাদের দিলাম ফ্রুটস, তো কোনোরকম খেলো। এখন বাচ্চাদেরও খাবার দেব, দেখি বাচ্চারা খায় কিনা। আর আমিও, যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে, সকালে মাছ টাছ কাটাকাটি করেছি, কাজকর্ম যেহেতু একটু করেছি, কাজকর্ম করলে দেখা যায় সবারই একটু ক্ষুধাটা বেশি লেগে যায়। তো আমার ক্ষুধা লেগে গেছে, তো আমি ভাবলাম সকালে নাস্তাটা করে নেব। আর বোয়া ভর্তা তো সবারই পছন্দ। আর ওই তো বললাম আজকে যেহেতু শুক্রবার, আমার ছেলে নামাজে যাচ্ছে। তো এই তো দুপুরবেলা সবাই কিন্তু আমার ছেলেকে দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। বাচ্চাটা ছোট্ট মানুষ, নামাজে যাচ্ছে। তো আর এদিক থেকে তো আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, আর ছেলেকে রেডি টেডি করে দিয়ে আসলাম নামাজে যাওয়ার জন্য। যেহেতু বাচ্চা মানুষ, পাঞ্জাবি পরে যেতে চায় নামাজে, তো ওগুলি খুঁজে টুজে তারপরে পরিয়ে তারপরে ছেলেকে বিদায় দিয়ে রান্নাঘরে চলে আসছি। তো সকালে যে মাছগুলি আনা হয়েছিল ওইগুলি একটু কাটাকাটি করলাম।
কাটাকাটি না সরি, ওগুলি আজকে রান্না করব। সকালে তো কাটাকাটি করে রেখে দিয়েছি ফ্রিজে, তো একটু নামিয়ে তারপরে হচ্ছে মশলা টশলা দিয়ে মেখে তারপরে এখন ভেজে নিচ্ছি। তো এটা হচ্ছে আলু আর বেগুন দিয়ে ঝোল করব। তো দেশীয় মাছ যেহেতু দেখা যায় যেদিন আনা হয় ওদিন রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ফ্রিজে রাখলে দেখা যায় যে কোনো মাছই খেতে কিন্তু মানে স্বাদের যেই তারতম্যটা দেখা যায় অনেকটা নষ্ট হয়ে যায়। তো আমি সবসময় ট্রাই করি যেদিন মাছটা আনা হয় বা মাংস যেমন তেমন মাছটা যেদিন আনা হয় আমি ওই দিনই রান্নার চেষ্টা করি যাতে খেতে ভালো লাগে। আর এ পর্যায়ে হচ্ছে আমি করলা ভাজি করে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলি রসুনের কোষ যেগুলি ওগুলি ছুলে নিচ্ছি। এগুলো হচ্ছে আচার তৈরি করব। আর এই তো এদিক দিয়ে তো রসুনের কাজ করতে করতে তো এদিকে তরকারিটা কোনোরকম তাতে রান্না করলাম আর ভিডিওটা করা হয়নি। তো দেখতে পাচ্ছেন মাছগুলি দিয়ে দিলাম, আলু আর বেগুনটা কষিয়ে তারপরে হলো দিয়ে দিলাম। বেগুন যেহেতু নরম অল্পতেই সেদ্ধ হয়ে যায়, আর আলুর পিসটা একটু নরম করে করেছি, মানে নরম বলতে চিকন করে করেছি, তো সহজে নরম হয়ে গেছে। আর এখন হচ্ছে জিরার গুঁড়ো আর ধনে পাতা দিয়ে দিলাম একটু। দেশীয় যে ধনে পাতা দিয়েছি অল্প পরিমাণে, তো ঘরে যতটুকু ছিল আমার আসলে উঠানে আছে আরও, যেহেতু অল্প একটা গাছ লাগিয়েছিলাম উঠানে আমাদের বাইরের টবে, তো ঘরে যতটুকু ছিল একটু দিই, জাস্ট একটু সিম্পল দেখা যায় ফ্লেভারের জন্য। আর জিরা গুঁড়োটাও দিয়ে দিলাম, জাস্ট একটু ঝাল করে তারপরে হলো নামিয়ে নেব। আর করলা ভাজিটাও তো করে ফেলেছি। আর এই পর্যায়ে হচ্ছে রসুনের আচার তৈরি করব। এই আচারটা কিন্তু বোয়া দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো প্রথমে হচ্ছে আমি শুকনো কাঠখোলাতে দেখা যায় একটু শুকনো মরিচ প্লাস হচ্ছে গরম মশলা আর হলো পাঁচফোড়ন এগুলি ভেজে নিলাম। তারপরে সরিষার তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাপ মানে। আর এখন হচ্ছে রসুনগুলিও দিলাম, তা ভালোভাবে কষাবো। আর এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা লবণ। তো এই তো সিম্পল হয়েছে, জাস্ট রসুন যেহেতু খাওয়া খুবই উপকার, তো এই আচারটা তো আমি প্রায় তৈরি করি, প্রায় বলতে হয়তো বছরে 2-1 বার হবে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো। আদা রসুন বাটা দিব না, কারণ যেহেতু রসুনের আচার আর আদা রসুনের পেস্টটা তো আর দেওয়ার প্রয়োজন আমার মনে হয় না পড়বে, তো এই জন্য দিলাম না। কারণ দেখা যায় আদা রসুন বাটা দিলে আচার একটু সহজে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে যদি ভিনেগার না দেওয়া হয়। যেহেতু ঘরে আমার ভিনেগারটা নেই, তাই ভিনেগার যেহেতু দেব না, তো যতটুকু শুকনো উপকরণেই যতটুকু সম্ভব আচারটা তৈরি করা যায়। আর বেশি পরিমাণে একটু মশলা দিলাম, যেহেতু আচার তেল তো জাস্ট একটু গ্রেভি হওয়ার জন্য মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। কারণ যদি একটু গ্রেভিটা ঘন না হয় তাহলে কিন্তু আচারের টেস্টিংটা ভালো লাগে না। তো নর্মালি আমরা ঘরে যে সমস্ত উপকরণ থাকে ওটা দিয়ে চেষ্টা করেছি তৈরি করার, তো যত সিম্পল ওয়েতে করা যায়। আর লবণটা একটু দিয়ে দিলাম। তো একটু ভালোভাবে একটু কষাবো, জাস্ট একটু ভাজা ভাজা করে নেব রসুনগুলি, যাতে রসুনের গায়ে কাঁচা কাঁচা যে ভাবটা ওটা চলে যায়। উপর দিয়ে দেখা যায় একটু ভাজা ভাজা একটা প্রলেপ আসলে তাহলে দেখা যায় রসুনটা নষ্ট হওয়ার চান্স নেই। আর এক চুলাতে হচ্ছে আমি আচার তৈরি করছি, প্লাস আরেকদিকে হলো ভাত রান্না করছি দুপুরের জন্য। আর তরকারি তো আমার আগেই হয়ে গেছে, মাছ রান্না করেছি প্লাস করলা ভাজি করেছি। আর এদিকে হচ্ছে আচারটা প্রায় হয়ে আসছে, তাই ভেবে নিলাম একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিই, যেহেতু একটা জারের মধ্যে রেখে দেবো মানে বয়মের ভিতরে। তো বেশি পরিমাণে তেল না দিলে তো আর হবে না, কারণ আচারটা যেহেতু রসুনটা তো একদম ভালোভাবে তলিয়ে থাকতে হবে তেলের মধ্যে, তা না হলে তো দেখা যায় রসুনগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো তেলটা দিয়ে তারপর হচ্ছে আমি কয়েকটা একটু বলক উঠিয়ে নিলাম যাতে আর নষ্ট না হয়। তো যাই হোক, দেখতে থাকুন আমার ভিডিওটি। আর আমার সিম্পল ওয়েতে আচারটা তৈরি করা কেমন হলো সবাই কিন্তু আমার কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এই পর্যায়ে ভাতটা একটু নাড়াচাড়া করে নিলাম, আর এদিক দিয়ে হচ্ছে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম আচারটাও।
আর এই তো দুপুরের রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট। তো এখন তো প্রায় 4টার মতো হবে। এখন কিছু মাছ আনা হয়েছে, যেহেতু দুপুরবেলা কাজকর্ম কমপ্লিট করে তারপরে মাছগুলি আনা হলো। তো ভাবলাম মাছগুলি কেটে তারপরে ফ্রিজে রেখে দিই, তা না হলে দেখা যাবে মাছগুলি যদি এইভাবে আমি ফ্রিজে রাখি মাছগুলি একদম নষ্ট হয়ে যাবে, মানে স্বাদটা অত লাগবে না, মানে ভালো লাগবে না খেতে। তাই ভাবলাম যতই সময় লাগুক না কেন এইগুলি একটু ক্লিন করে রাখি। তো এখানে মোটামুটি প্রায় 10 কেজির মতো তেলাপিয়া মাছ ছিল। তো মাছগুলি কিন্তু খুবই ফ্রেশ, যেহেতু আমাদের এলাকার, আমাদের কিন্তু এরকমভাবে তেলাপিয়া মাছ খাওয়া হয় না, যেহেতু চাষি মাছই আমরা তুলনামূলকভাবে খাই না ওরকমভাবে। তো এটা যেহেতু আমাদের এলাকার মাছ, এলাকার পুকুরের, তো এজন্য আনা হয়েছে। প্লাস খেতে কিন্তু খুবই ভালো। তো এই জন্য আমি ভালোভাবে ক্লিন করছি, কাটাকাটি পর্বটা শেষ করেছি। তো মোটামুটি আমার অনেকটা সময় লেগেছে, যেহেতু এখানে অনেকগুলি মাছ ক্যামেরার মধ্যে হয়তো বোঝা যাচ্ছে না। এখানে প্রায় 40-45 পিস মাছ হবে। তো এগুলি এখন পানিটা ঝরাবো আর হচ্ছে আমি ফ্রোজেন করে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন, আর তেলাপিয়া মাছের যেহেতু কাঁটাগুলি অনেকটাই শক্ত থাকে, তো কাটার পর কিন্তু আমার হাতের অবস্থা খুবই বাজে হয়ে গেছে। আগামী 2 দিন লাগবে হয়তো আমার হাতের যে একটা অবস্থা এটা ফিরিয়ে আনতে। কারণ দেখা যায় যে পরিমাণে কাটা, তো এগুলি হাতে দেখা যায় এদিক সেদিক লেগে যায়, তো প্রচুর পরিমাণে ব্যথাও লাগে। তো যাই হোক, সতর্কতার সাথে এই সবার উচিত মাছ কাটা। তো হাতটা আমি অবশ্য কাটিনি, কিন্তু যেহেতু মাছের কাটাগুলি অনেক শক্ত, একটু প্রবলেম হয় সবারই, হয়তোবা আমার মতো অনেকে যারা যারা আছেন। আর আমি মাছ কাটায় অত অভিজ্ঞ নই, অনভিজ্ঞ বললেই চলে। তো প্রচুর সময় লাগে আমার মাছ কাটতে। আমি যে কোনো কাজই অত দ্রুত করতে পারি না মোটামুটি, আবার যে অনেকটা সময় লাগে তাও না। আর এদিকে হচ্ছে মাছটা মোটামুটি একটু ধুয়ে নিলাম, কারণ এত মাছ যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, আমার পক্ষে আর ক্লিন করা সম্ভব নয়। এখন হচ্ছে ফ্রোজেন করে রাখবো, যখন আমার লাগবে, যেদিন যেটা রান্না করব ঠিক ওই দিনই দেখা যায় ভালোভাবে ক্লিন করে তারপরে হচ্ছে রান্না করতে হবে। এখন মোটামুটি দেখা যায় 16-70% মতো ক্লিন করে নেওয়া হয়েছে। তো বক্সটার মধ্যে দেখা যায় যে মাছগুলি ছোট, মানে যেগুলি একটা একটা করে রান্না করা যাবে, আমরা যেহেতু 4 জন মানুষ 4টা রান্না করলে দেখা যায় আমাদের মোটামুটি হয়ে যাবে। তো ওই সাইজের মাছগুলি একটা বক্সে করে রাখছি, আর বাকি যে বড়গুলি আছে ওইগুলি হচ্ছে আলাদা পলিথিন করে রাখবো। আর এই তো এখানে কিছু মাজার সাইজের মাছ ছিল, তো ওইগুলি এখন কয়েকটা নিয়ে নিব, যেহেতু আমার হাজব্যান্ড রাখতে বলছে, রাত্রেবেলা নাকি সে ফিশ ফ্রাই করবে, মানে মাছ ভাজবে। তো আমরা যেহেতু 4 জন মানুষ, আর 2টা বেশি নেব, 6টা নিয়ে তারপরে হচ্ছে লেবু দিয়ে মেরিনেট করে রেখে দেবো। আর যা যা করার হচ্ছে আমার হাজব্যান্ড রাতের বেলা এটা প্রসেসিং করবে খাওয়ার জন্য। তো মোটামুটি আমি 6টা মাছ এক সাইজেরই একটু রেখে দিলাম সাইডে। ওইগুলি একটু ভালোভাবে ক্লিন করতে হবে, যেহেতু ওটা আজকেই আমরা রাতের বেলা খাবো, তো ভালোভাবে তো ক্লিন করতেই হবে। আর এই সিজনে কোনো মাছের ভিতরে আসলে কোনো ডিম ছিল না। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো মাছের ডিম পাওয়া যাবে, কিন্তু কোনো মাছের যেহেতু ডিম ছিল না, এই জন্য দেখা যায় ফিশ ফ্রাইটা করতে সুবিধা। আর মাছের ডিম থাকলে দেখা যায় ভিতরে ওরকমভাবে মশলাটা দেওয়া যায় না, তাতে ফিশ ফ্রাইটা খেতে কিন্তু ভালো লাগে না। আর তেলাপিয়া মাছের কিন্তু ফ্রাইটা খুবই মজা লাগে, কারণ তেলাপিয়া মাছ যতটা না খেতে ভালো লাগে তার চাইতে বরং বারবিকিউ করলে কিন্তু দারুণ মজা লাগে। তো এই তো অলরেডি রাতের বেলার এটা ভিডিও, আসলে আর কাজকর্ম দেখানো হয়নি, যেহেতু আমার হাজব্যান্ড তৈরি করেছে। আর এই তো আমি এখন রুমে নিয়ে যাচ্ছি, টেবিলে নিয়ে যাচ্ছি, আমরা এখন হচ্ছে এটা রাতের বেলা খাবো। তো সাথে কি নিয়েছি দেখতেই থাকুন। সাথে হচ্ছে সালাদটা কেটে নিলাম, আর এদিক থেকে একটা কোক ছাড়া তো আসলে কোনো রিচ ফুড খাওয়াই যায় না। আর সাথে ছিল হচ্ছে সস। তো এই তো মোটামুটি ফিশ ফ্রাইটা হয়ে গেছে।
তো এখন যেহেতু গরম, তো আমরা এখন খাবো এটা। তো সবাই কিন্তু জানাবেন যে আমাদের ফিশ ফ্রাইটা তৈরি করা কেমন হয়েছে আমার হাজব্যান্ডের হাতে। আমার কাছে কিন্তু বেশ লেগেছে। আর আপনারা কিন্তু ট্রাই করবেন বাসায়। তেলাপিয়া মাছের ফিশ ফ্রাই খেতে কিন্তু দারুণ মজা। আর এই তো আমি তো আমারটা নিয়ে নিলাম প্লেটের মধ্যে। আর এখন হচ্ছে আমি এটা ট্রাই করব, এটা খেতে কতটা টেস্ট হয়েছে। এখানে হচ্ছে অনেক ধরনের মশলা অ্যাড করা হয়েছে, বারবিকিউ যে মশলাটা থাকে ওইটা। আর আমি সাথে উপর দিয়ে জাস্ট একটু ডেকোরেশন করার জন্য পেঁয়াজ আর হলো গাজর, কাঁচামরিচ এগুলি নিয়ে নিয়েছি। সস তো থাকবেই, সস না হলে কিন্তু একদমই খেতে এটা মজা লাগবে না। তো খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আপনাদের দেখাতে পারলাম, আপনাদের তো আর খাওয়াতে পারলাম না। তো দেখতে থাকুন যারা আমার ভিডিওটা দেখছেন।